আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতের যে বন্ধুত্ব, জামাত মানে জামায়াত ইসলামী বাংলাদেশ, বহুকালের, এবং এই বন্ধুত্বের মধ্যে যে অদ্ভুত রসায়ন, সেই রসায়ন নিয়ে আমরা এতকাল যেভাবে চিন্তা ভাবনা করেছিলাম সেটি একেবারে রীতিমতো উল্টে গেছে। একই পরিবারের মধ্যে ভাইয়ে ভাইয়ে বা বাপ চাচাদের সঙ্গে, অন্যান্য নিকট আত্মীয়দের সঙ্গে যখন কোনো পারিবারিক বিরোধ হয় এবং সেটা মামলা মোকদ্দমা পর্যায়ে গড়ায়, মারামারি হানাহানির পর্যায়ে চলে যায়, তখন সেখান থেকে যে দুর্গন্ধ বের হয় এবং সেটি যখন নিষ্পত্তির অযোগ্য হয়ে যায় এবং তার যে ভয়াবহ প্রতিক্রিয়া, এটি আমরা গ্রাম বাংলায় সবাই জানি। একইরূপে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের যে দুটো রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, যাদের সঙ্গে যে সখ্যতা, যে বন্ধুত্ব বা দীর্ঘদিনের যে একে অপরের সঙ্গে সহযোগিতা, অমনটি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিল না। বিএনপির সঙ্গে যেভাবে অন্য রাজনৈতিক দলের ছিল না, জামাতেরও ছিল না, আওয়ামী লীগের সঙ্গে ওই রকম ধরম মহরম সম্পর্ক ছিল না। একসঙ্গে তারা একে অপরের বড় ভাই ছোট ভাই মনে করে তারা রাজনীতি করতেন। সময়ের প্রয়োজনে আওয়ামী লীগ অনেককে কাছে টেনেছে, কখনো কখনো সিপিবিকে কাছে টেনেছে, কখনো জাসদকে কাছে টেনেছে, কখনো বাকশালকে কাছে টেনেছে, কখনো ধরুন জাতীয় পার্টিকে কাছে টেনেছে। এটি কৌশলগত কারণে, কখনো ব্যবহার করার জন্য, কখনো হাতিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করে প্রয়োজনে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিছুদিন জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা ভালো সখ্যতা ছিল, কিন্তু সেক্ষেত্রে আওয়ামী লীগের দরকার ছিল জামাতের সহযোগিতা, যখন পূর্ণ হয়ে গেছে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আর জামাতের একটা আশ্রয় দরকার ছিল, জামাত ওটা যখন পেয়ে গেছে জামাত আবার চলে গেছে। কিন্তু বিএনপির সঙ্গে যে জামাতের সম্পর্ক, সেই সম্পর্কটা ওইরকম না। এখানে নীতি ছিল, নৈতিকতা ছিল, আদর্শ ছিল এবং একে অপরের জন্য মমত্ব ছিল। বিএনপি যখন প্রতিষ্ঠা লাভ করলো তখন তারা দেখলো যে তাদের একজন অকৃত্রিম বন্ধু দরকার রাজনৈতিক অঙ্গনে, এবং সেক্ষেত্রে তারা জামাতকে বেছে নিয়েছিল। এবং জামাতের প্রতিষ্ঠা, জামাতকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা এবং জামাতকে ফুলে ফেপে বড় হয়ে ওঠার জন্য বিএনপি সেই যে 75 15 আগস্টের পর থেকে, যেদিন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা লাভ করেছেন, সেই দিন থেকে জামাতকে তিনি লালন করেছেন, পালন করেছেন। এটি নিয়ে বিএনপির এখন এক ধরনের গোস্বা যে আমরা তোমাদেরকে যা কিছু করেছি, তোমাদের তো জিন্দিগি ভর কৃতজ্ঞতা প্রকাশ করলো, সেই কৃতজ্ঞতা শেষ হবে না। পরবর্তীতে যখন বিএনপি ক্ষমতায় এসেছে, জামাতকে ক্ষমতা সহযোগী করেছে এবং সরকারের মধ্যে জামাত ডিফ্যাক্টো সরকার হয়ে গিয়েছিল। তাদের দুজনকে মন্ত্রী বানানো হয়েছিল, সেটি বড় কথা নয়, কিন্তু সরকারের যে কোনো নীতি নির্ধারণের সিদ্ধান্তে জামাতের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন জামাত করেছে। এমনকি ধরুন বিএনপির 10 জন লোক গিয়ে একটা কথা বলেছেন, জামাতের আলী হাসান মুজাহিদি গিয়ে বেগম জিয়াকে বুঝিয়েছেন, অমনি সেটি উল্টে গিয়েছে। তো এইভাবে তারা 1996 থেকে 2001 পর্যন্ত যে সরকার চালিয়েছে, ওটাকে বলা হয় জামাত বিএনপির সরকার। বোঝার চেষ্টা করুন, বিএনপি জামাতের সরকারের পরিবর্তে জামাত বিএনপির সরকার, অর্থাৎ বিএনপির তুলনায় জামাতকে মানুষ বেশি প্রাধান্য দিয়েছে। এবং সেই সরকারি ক্ষমতা ব্যবহার করে বিএনপির যারা লোকজন, তারা হয়তো টাকা পয়সা রোজগার করার ধান্দা করেছে, কিন্তু জামাত শিল্প কলকারখানা গড়ে তুলেছে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তারপরে দক্ষ জনশক্তি গড়ে তুলেছে এবং সরকারি যে গুরুত্বপূর্ণ পদ এবং পদবিগুলোতে তারা নিজেদের আদর্শের লোকদেরকে বসিয়েছে। একমাত্র ইসলামিক ফাউন্ডেশন, এই ইসলামিক ফাউন্ডেশনের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে কম করে হলো 10,000 জামাতপন্থী লোক সেই বিএনপির জামানাতে নিয়োগ লাভ করেছেন। এখন সেটা কোন পর্যায়ে আছে খোঁজ নিয়ে দেখেন। একইভাবে সেনাবাহিনীতে, একইভাবে পুলিশ বাহিনীতে এবং সিভিল সার্ভিস, এবং সেটির ফল এখন জামাত গ্রহণ করছে। তো যেটা বলছিলাম, পট পরিবর্তনের পর, অর্থাৎ এই যে শেখ হাসিনার রেজিমের পরিবর্তনের পর হঠাৎ করে জামাত একেবারে ক্ষমতার শীর্ষ পর্যায়ে চলে এসেছে। চারিদিকে শুধু জামাত, জামাতরা, সেনাবাহিনী প্রধানের মুখে জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে জামাত, সচিবালয়ে জামাত,
ডিসি অফিসে জামাত, এসপি অফিসে জামাত, বিচারালয়ে জামাত, সব জায়গাতে শুধু জামাত জামাত জামাত। আর এই শব্দ শুনে বিএনপির যারা লোকজন তাদের প্রচন্ড রাগ হচ্ছে, ক্রোধ হচ্ছে, কিন্তু তারা কার্যত কিছুই করতে পারছে না। তারা এই মুহূর্তে জামাতের সঙ্গে মারামারি করতে পারে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে অশান্ত করতে পারে, কিন্তু জনমত এমন পর্যায়ে চলে আছে যে এখন রাজপথ উত্তপ্ত করা, সভা সমিতি মিছিল করা, মিটিং করা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটিয়ে দেওয়া, জামাতের লোকদেরকে পিটুনি দেওয়া, এই জিনিসগুলো এই মুহূর্তে খাওয়ানো যাচ্ছে না। ফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা, বিপুল জনপ্রিয়তা নিয়ে বিএনপি নিজেদের রাগ নিজেদের উপর ঝাড়ছে। বিএনপি যখন এই কাজগুলো করছে, জামাত তখন খুব অল্প প্রতিক্রিয়া দেখাচ্ছে। তারা খুব আকার ইঙ্গিতে খোঁচা দিচ্ছে যে এক জালেম চলে গিয়েছে, আরেক জালেমকে ক্ষমতায় বসানোর জন্য আমরা কখনোই চেষ্টা করব না, অথবা এটা হতে পারে না, এক জালেমের পরিবর্তে অন্য জালেম হতে পারে না। আর এই কথা শুনে বিএনপির যারা লোকজন, তাদের যে অন্তরাত্মা সেটি কেঁপে উঠছে না, হিংসায় জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। তাদের বক্তব্য হলো এত বড় স্পর্ধা, যে জামাত রাজনীতির অনুমোদন পেল আমাদের জন্য, যে জামাতের প্রতিষ্ঠা আমাদের জন্য, যে জামাতকে আমরা লালন পালন করে আজকে এই জায়গাতে এনেছি, সে জামাত পারলো এই কথা বলার জন্য? এখনো জামাত নিবন্ধন পায়নি। 2018 সনে যখন তাদের নিবন্ধন ছিল না, আমরাই তো তাদেরকে আমাদের ধানের শীষ প্রতীক দিয়ে রাজনীতির অঙ্গনে টিকিয়ে রেখেছি, বুদ্ধি দিয়েছি, পরামর্শ দিয়েছি, কত কিছু করেছি। সেই জামাত হঠাৎ করে এমন হলো কেন? কি কারণে হলো? এখানে হলো মূল অঙ্ক। আর এই অঙ্কের কাছে বিএনপির লোকজন বারবার হেরে যাচ্ছে। আপনি যদি পুরো পরিস্থিতিটিকে অনুধাবন করতে চান, তাহলে আপনাকে ইমরান খানের কাছে যেতে হবে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ইমরান খান একসময় খুব আর্ত বলে বলিয়ান হয়ে পড়লেন। এশিয়াতে তো বটেই, সারা দুনিয়াতে তাকে নিয়ে জয় জয়কার শুরু হলো, এবং তার আহ্বানে পাকিস্তানে আসে না এমন কোনো রাষ্ট্রনায়ক ছিলেন না। দ্বিতীয়ত তিনি জাতিসংঘে যান, চীনে যান, সৌদি আরবেতে যান, সব জায়গাতে তার জন্য রাজকীয় বিমান বহর আসে, এবং দেশের মানুষ তাকে প্রাণ খুলে ভালোবাসতে শুরু করে। কিন্তু তার দুটো জায়গাতে মারাত্মক দুর্বলতা ছিল। সেটি হলো তিনি যে ক্ষমতাটাতে এসেছিলেন, তিনি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন এটা সত্য, কিন্তু ক্ষমতা এসেছিলেন সেনাবাহিনীর হাত ধরে, অনেকটা হামিদ কারজাইয়ের মতো করে। এই জন্য সেনাবাহিনী একটা এক্সপেকটেশন ছিল যে তিনি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবেন, কিন্তু ক্ষমতা লাভ করার পর তিনি সেনাবাহিনীকে উল্টো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন। তার দ্বিতীয় যে দুর্বলতা সেটি ছিল পাকিস্তানের যে এলিট সমাজ, এই এলিট সমাজের সঙ্গে তার একটা বিরোধ তৈরি হয়ে গিয়েছিল, মারাত্মক বিরোধ। তিনি এই এলিট তন্ত্রকে বাদ দিয়ে আওয়ামী লীগের মতো করে আম জনতার রাজনীতি বা আম আদমির যে পার্টি, এইরকম একটা পলিসি তিনি শুরু করেছিলেন। 3 নম্বর হলো তিনি সরাসরি আর্মির সঙ্গে বিরোধ এবং এমন সব কথাবার্তা বলা শুরু করেছিলেন যেটি পাকিস্তানের সচরাচর স্বাধীনতার পরে কেউ বলেনি। ফলে কি হলো, সকল সম্ভাবনা এখন কারাগারের মধ্যে চলে গিয়েছে, এবং তিনি সেখান থেকে বের হতে পারবেন কি পারবেন না এটা বলা যাচ্ছে না, এবং সেখান থেকে তিনি আর্মির সঙ্গে সমঝোতা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। ঠিক একইভাবে বাংলাদেশে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, 96 থেকে 2001, এই সময়টিতে বিএনপির কতগুলো সমস্যা তৈরি হয়েছিল অর্থনৈতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে এবং প্রশাসনিক অঙ্গনে, বিশেষ করে মিলিটারি অঙ্গনে। এই জায়গাগুলো বিএনপি এখন পর্যন্ত রিপেয়ার করতে পারেনি। আর এই জায়গাগুলোতে জামাত সেখানে তাদের ক্ষমতা বৃদ্ধি করেছে, সৌহার্দ্যতা বৃদ্ধি করেছে, সম্পর্ক বৃদ্ধি করেছে, এবং সেই জায়গাগুলোকে দিয়ে ক্রমশ বিএনপি রাজনীতিকে কঠিন থেকে কঠিনতর করে দিচ্ছে। এবং এমন সব ঘটনা ঘটছে ক্ষমতার কে পয়েন্টগুলোতে, যেখানে ক্ষমতার চাবিকাঠি, সেই জায়গাগুলোতে প্রতিদিন এমন ঘটনা ঘটছে যে ঘটনার খবর বিএনপি জানতেই পারছে না। আর বিএনপি যখন ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে জানছে, তখন কিন্তু সর্বনাশ হয়ে গেছে। 2 নম্বরে যেটি হলো, বাংলাদেশের মানুষ সবসময় ক্ষমতার পূজারী। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ক্ষমতা আছে,
এনসিপি নাগরিক পার্টির হাতে ক্ষমতা রয়েছে, এখন দেখবেন ছেলে বুড়ো গুঁড়ো সবাই এদেরকে তোয়াজ করছেন, তদবির করছেন যে মানুষগুলো অনেক সময় আল্লাহর কাছে মাথা নোয়ায় না, এইরকম নাস্তিক। সেই সকল মানুষ এই ছাত্রদের জুতো টানার জন্য নয়, ছাত্রদের জুতো মাথায় নিয়ে ঘোরার জন্য তারা রীতিমতো যে বেহাল্লাপনা শুরু করেছে, তা দেখে একেবারে ইবলিশ শয়তান পর্যন্ত থরথর করে কাঁপছে যে মানুষের এত মতিভ্রম হতে পারে। 30 বছর 40 বছর 50 বছর পরিশ্রম করে যাকে নাস্তিক বানালাম এবং যাকে অবাধ্য বেয়াদব হিসেবে যাখার চরিত্র গড়িয়ে দিলাম, সেই অবাধ্য বেয়াদব নাস্তিক লোকটি এখন এই ছাত্রদের, তার হাঁটুর বয়সী ছেলেদের জুতোর কাছে, স্যান্ডেলের কাছে এভাবে আত্মসমর্পণ করলো। এও কি সম্ভব? এই ঘটনা বাংলাদেশে ঘটছে। সেই জায়গাতে জামাত চমৎকার ভাবে একটা সামন্তরাল ব্যালেন্স তৈরি করে ফেলেছে। তারা আস্তিক নাস্তিক ধার্মিক ক্ষমতাধর যারা লোকজন রয়েছে তাদের কাউকে এখন পর্যন্ত খেপায়নি, কিন্তু বিএনপি মোরালে যাদের হাতে ক্ষমতা আছে তাদের সবাইকে খেপিয়ে দিয়েছে। এরপরের যে সমস্যাটা সেটা হলো বিএনপির যারা বন্ধু ছিল সেই বন্ধুদেরকে তারা হারিয়ে ফেলেছে। বিশেষ করে ইন্টেলেকচুয়াল লেভেলে তাদের যারা সমর্থক ছিল, সেটা সোশ্যাল মাধ্যমে, গণমাধ্যমে, যারা জবান দিয়ে কথা বলেন, কলম দিয়ে লিখেন, এই মানুষগুলো এখন আর বিএনপির পক্ষে কথা বলছেন না এবং অনেকে মৃদু সমালোচনা করছেন। এবং তাদের মুখে মৃদু সমালোচনা মানে একটু আকার ইঙ্গিতে যদি সমালোচনা হয়, যেমন ধরুন রুমিন ফারহানা বা ধরুন আমি গোলাম মাওলা রানী, এখন আমাদের মুখ থেকে যদি বিএনপির সম্পর্কে একটা হালকা কথা বের হয়, সেটা বিএনপির যারা প্রতিপক্ষ তারা 100টি কথা বলা, আর আমার মুখ থেকে হালকা একটা কথা বলা, রুমিনের মুখ থেকে হালকা একটা কথা বলা, এহসানুল হক মিলনের মুখ থেকে হালকা একটি কথা বলা, এটি বিএনপির জন্য মহা সর্বনাশ। আবার দেখা গেল যে গত সেই 15 বছর ধরে যারা বিএনপির পক্ষে কলম ধরেছেন, কথা বলেছেন, বিএনপির জন্য জেল খেটেছেন, জুলুম ভোগ করেছেন, জীবন যাদের তছনছ হয়ে গেছে, যেমন ধরেন মাহমুদুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমান, এখন এই মানুষগুলো কেন বিএনপিকে ওন করছে না? এই মানুষগুলো কেন বিএনপির জন্য মমত্ববোধ পাচ্ছেন? তাদের বেদনা কি? কিংবা জাহিদিনের শফিক রেহমান কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন? আবার বিএনপির অভ্যন্তরে যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা কেন সময় পাস করছেন? কেন তারা জোর গলায় কথা বলছেন না? বড় বড় মানুষ, আমি নাম বললাম না কাউকে বিব্রত করার জন্য। তো এই সমস্ত কর্মের প্রায় সব জায়গাতে জামাতের একটা রসায়ন রয়েছে, আর সেই রসায়নের কবলে পড়ে বিএনপি অনেকটা শিশুর মতো পদে পদে ধরা খাচ্ছে। কাজেই আগামী দিনে যে ক্ষমতা, আগামী দিনের যে ইলেকশন, কিংবা তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়া বা রাষ্ট্রপতি হওয়া, এই সকল কিছুকে আবার নতুন করে শুরু করতে হবে, নতুন করে হিসাব করতে হবে। আগের সকল হিসাবগুলো সব তছনছ হয়ে গিয়েছে।